মনে করো একটি মার্কেটে কতিপয় দোকান রয়েছে, যেই দোকানগুলি একই জাতীয় পণ্য বিক্রয় করে। যার মধ্যে একটি হচ্ছে এ দোকান, একটি বি, একটি সি, ডি, ই, এফ। এই মোট 6টি দোকান আছে। এখন এই যে এ দোকানটি, এটি নতুন করা হয়েছে, অর্থাৎ এটি নতুন চালু করা হয়েছে। তো এই ক্ষেত্রে ওর বেচাকেনা হচ্ছে মোটামুটি ভাবে, যার ফলে তার মুনাফা হচ্ছে 1 বছরে 7,000 টাকা। বি দোকানও ঠিক একই সময় চালু করা হয়েছে, যার ফলে তারও মুনাফা হচ্ছে 7,000 টাকা। কিন্তু এই যে সি দোকানটি, এটি ওদের থেকে একটু আগে চালু করা হয়েছিল, যার ফলে তার কতিপয় নির্দিষ্ট কাস্টমার রয়েছে, তার একটু পরিচিতি বা জনপ্রিয়তা আছে, যার ফলে তার ওদের তুলনায় একটু বেশি বেচাকেনা হয়েছে, যার ফলে বেশি মুনাফা হয়েছে। এর মুনাফা পরিমাণ 9,000 টাকা। এবারে দোকান নাম্বার ডি। এই ডি নং দোকানে ওদের তুলনায় পূর্বেই স্থাপন করা হয়েছিল, যার ফলে এর মুনাফা কিন্তু এই 3 দোকানের থেকে অধিক, এবং সেটি হচ্ছে 11,000 টাকা। এবার হচ্ছে দোকান নং ই বা ই নামক দোকানটি। এই দোকানটি আবার এর তুলনায় আগে খোলা হয়নি, এটি অনেক পরে হয়েছে, যার ফলে এর মুনাফা কিন্তু অনেক কম। আবার এই যে লাস্ট দোকানটি এফ নামক দোকানটি, এই দোকানটি এই মার্কেটের সব থেকে পুরাতন দোকান, যার ফলে তার কিছু স্থায়ী কাস্টমার রয়েছে, এবং এই যে প্রতিটি দোকান এর তুলনায় এর বেচাকিনা বেশি হয়েছে। অর্থাৎ যেহেতু দোকানটি প্রাচীন, সেহেতু ওর নামডাক এবং জনপ্রিয়তা অধিক হয়েছে, যার ফলে এই দোকানগুলির তুলনায় তার মুনাফাও বেশি হয়েছে। তো এখন দেখো, এই মুনাফা হচ্ছে মূলত 15,000 টাকা আমি ধরলাম। এখন যদি আমি এটিকে অনুমান করি যে এই বরাবর, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান এই মার্কেটে নতুন আসে, তবে তার সাধারণত কত টাকা মুনাফা হয়, তবে আমরা দেখতে পাবো যে এই যে গ্রাফটি, এটি কিন্তু এই বরাবর চলে যাবে, যা সাধারণ মুনাফা। আমি নাম দিলাম নরমাল প্রফিট। অথচ এই যে সি নামক দোকান, ও কিন্তু নরমালের তুলনায় বেশি মুনাফা করেছে, এই যে ডিও কিন্তু তাই করেছে, অধিক মুনাফা করেছে, ইউ কিন্তু অধিক করেছে। আর এই যে এফ নামক দোকানটি, ও সর্বাধিক মুনাফা করেছে। অর্থাৎ এই মার্কেটে নতুন কোনো দোকান ওপেন করা হলে সাধারণত তারা যে মুনাফা অর্জন করে, তার তুলনায় কিন্তু এই সি, ডি, ই, এফ অধিক মুনাফা করেছে, যার মধ্যে এফ সর্বাধিক মুনাফা করেছে। এর কারণ কি? একই প্রতিষ্ঠান, সমজাতীয় প্রতিষ্ঠান, একই মার্কেট, কিন্তু ওদের কিন্তু মুনাফা বেশি, কারণ এই সকল দোকান হচ্ছে প্রাচীন, অনেক আগে তৈরি করা হয়েছে, যার ফলে তার এমন কিছু গুণ রয়েছে বা তার পরিচিতি রয়েছে, যার ফলে অনেক সংখ্যক ক্রেতারা এইখানে পণ্য ক্রয় করতে আসে। আর যেহেতু অনেক বিক্রয় হয়, সেহেতু কিন্তু এর মুনাফাও বাকিদের তুলনায় বেশি। এখন দেখো, এই যে মুনাফাটা করেছে প্রতিটি দোকান, এই যে গ্রাফটা, আমরা এর নাম দেবো অ্যাকচুয়াল প্রফিট বা মেইনটেনেবল প্রফিট। অর্থাৎ তারা অ্যাকচুয়ালি কতটা প্রফিট মেইনটেইন করতে পারছে। এখন আমরা দেখলাম যে এই যে নরমাল প্রফিটের গ্রাফটি, এর থেকে কিন্তু এই সি, ডি, ই, এফ এদের কিন্তু অ্যাকচুয়াল বা মেইনটেইন করা প্রফিট কিন্তু অধিক। এই যে অধিক পরিমাণটুকু, এইখানে এইটুকু, এইখানে এইটুকু, এইখানে এইটুকু, এইখানে এইটুকু, এর নাম হচ্ছে অতিরিক্ত মুনাফা বা অতি মুনাফা বা সুপার প্রফিট। এই সুপার প্রফিট কিন্তু এই দুটিতে হয়নি, কিন্তু এই চারটায় কিন্তু হয়েছে। এর কারণ কি? অবশ্যই এখানে এমন কোনো অজানা শক্তি আছে, যার ফলে কিন্তু এই চারটি প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। এই যে অজানা শক্তি, সেটি হচ্ছে ওই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং পরিচিতি এবং মোট কথা বলতে গেলে সুনাম। তো দেখো বন্ধুরা, এই যে অতিরিক্ত মুনাফা অর্জন করেছে, এর পিছনে কারণ হচ্ছে সুনাম। অর্থাৎ সুনাম হচ্ছে এমন কিছু ব্যবসায়িক গুণের সমষ্টি, যার ফলে কোনো প্রতিষ্ঠান সাধারণ আয়ের তুলনায়, এই যে সাধারণ আয় বা সাধারণ মুনাফার হার, এর তুলনায় অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। এটা হচ্ছে কিন্তু সুনাম। এখন এই যে সুনাম,
যদি আমরা এর মূল্যটি টাকায় বের করতে চাই তবে আমায় করতে হবে সুনামের মূল্যায়ন, অর্থাৎ ভ্যালুয়েশন অফ গুডউইল। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান সাধারণ আয়ের তুলনায় অতিরিক্ত যে আয় করেছে তার পরিমাণ নির্ণয় করাকে বলা হয় সুনাম মূল্যায়ন। আর এই যে নির্ণয়ের পদ্ধতিটা, যে পদ্ধতি অনুসরণ করে ওই সুনামের পরিমাণটা বা টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে, এই পদ্ধতি নিয়ে সাজানো হয়েছে একটি গোটা অধ্যায়, যার নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, যেটি মূলত 3টি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমত হচ্ছে বিবিএ 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2-তে এবং অ্যাকাউন্টিং থিওরিতে, আর রয়েছে এটি এমবিএ সিলেবাসে। এখন দেখো, মূলত এই যে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2, এই ক্ষেত্রে মোট 14 মার্কের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। যদিও এই অধ্যায়ে আরেকটা অংশ আছে ভ্যালুয়েশন অফ শেয়ার, যা আমি দেখাবো। তো এই দুটো মিলে কিন্তু মোট 14 মার্কসের প্রশ্ন আসে। এবং অ্যাকাউন্টিং থিওরি, এখানেও প্রতি বছর মাস্ট বি সিপাটে একটি অঙ্ক আসবে। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। এখন মূল আলোচনা, সেটি হচ্ছে সুনামের মূল্যায়ন। এখন এই যে সুনামের মূল্যায়ন আমি করব, এটি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, যার মধ্যে সব থেকে প্রচলিত এবং জনপ্রিয় এবং সিপাটে বারবার পরীক্ষা আসে সেই পদ্ধতি হচ্ছে সুপার প্রফিট মেথড। আমাকে দেখতে হবে যে নরমালি একটা প্রতিষ্ঠান কতটা আয় করতে পারত, অর্থাৎ নরমাল প্রফিট, এবং অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটি কতটা প্রফিট আয় করেছে, অর্থাৎ মেইনটেনেবল প্রফিট বা অ্যাকচুয়াল প্রফিট। যদি আমি দেখতে পাই যে নরমাল প্রফিট অপেক্ষা কোনো প্রতিষ্ঠানের এই যে অ্যাকচুয়াল প্রফিটটি বেশি হয়েছে, তবে কি হবে, তবে যতটা পরিমাণ বেশি হয়েছে তার নাম হচ্ছে সুপার প্রফিট। যেমন দেখো, এইখানে কিন্তু নরমালি তার আয় হতো 7,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত, 9,000 টাকা। তো এই যে 2,000 টাকা অতিরিক্ত আয় হয়েছে, সেটি হচ্ছে তার সুপার প্রফিট। তদ্রূপ ভাবে এইখানে তার অতিরিক্ত আয় হয়েছে কয় টাকা, 4,000 টাকা, এটি হচ্ছে সুপার প্রফিট বা সুনাম। তো দেখো বন্ধুরা, আমি বুঝলাম যে আমাকে এখানে দুইটা বিষয় বের করতে হবে। একটি হচ্ছে নরমাল প্রফিট, অর্থাৎ ওই জাতীয় একটি প্রতিষ্ঠান নরমালি কত টাকা আয় করতে পারতো, আর সেকেন্ড হচ্ছে এই প্রতিষ্ঠানটি অ্যাকচুয়ালি কত টাকা আয় করেছে, যার নাম হচ্ছে মেইনটেনেবল প্রফিট। যদি মেইনটেনেবল প্রফিট নরমাল প্রফিট অপেক্ষা বেশি হয়, তবেই কিন্তু হবে সুপার প্রফিট বা হবে গুডউইল। আর যদি এই যে নরমাল প্রফিট বেশি হয় কিন্তু অ্যাকচুয়াল প্রফিট কম হয়, এমনটা হতেই পারে যে এই গ্রাফটি এতটি যায়ই নেই, এতটা পথ অতিক্রম করেনি, এইখানে গিয়ে থেমে গেছে, তবে কিন্তু তার নরমাল প্রফিটের লাইন কিন্তু সে ক্রস করতে পারেনি, অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার সুপার প্রফিট হবে না, এখানে কিন্তু তার কোনো প্রকার গুডউইল বা সুনাম হবে না। অর্থাৎ সুনাম তখনই হবে যখন তার নরমাল প্রফিটের তুলনায় বেশি প্রফিট আয় হবে। তো এখন আমাকে এখানে দুইটি বিষয় বের করতে হবে, একটি হচ্ছে নরমাল প্রফিট আর একটা হচ্ছে মেইনটেনেবল প্রফিট। প্রথমত হচ্ছে নরমাল প্রফিট মানে কি, দেখো একটা প্রতিষ্ঠান সাধারণত যত টাকা মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ তার বিনিয়োজিত মূলধন, সেই মূলধনের উপরে সে যত পার্সেন্ট হারে টাকা আয় করতে পারে তার নাম হচ্ছে নরমাল প্রফিট। তো এটি বের করার জন্য আমার কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত আমার বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তো তুমি এখানে লিখতে পারো স্টেপ 1 ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তো এই যে ক্যাপিটাল এমপ্লয়েড, এটি বের করার জন্য তোমাকে খুব সহজে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যাবতীয় সকল সম্পত্তি, তবে অলিক সম্পত্তি বাদে, অলিক সম্পত্তি যার মধ্যে রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্স, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন ইত্যাদি, তারপর তারপর আরো আছে আন্ডাররাইটার্স কমিশন। এই বিষয়গুলি বাদে, অর্থাৎ যেগুলো ফিকটিসিয়াস অ্যাসেট বা অলিক সম্পত্তি, এইগুলো বাদে বাকি সকল প্রকার সম্পত্তি এর প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু তুমি যোগ করবা।
অর্থাৎ সকল সম্পত্তির মার্কেট ভ্যালু, তবে ফিকটিসিয়াস সম্পত্তি বাদে। তুমি এর থেকে বাদ দিবা কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায়। তবে এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এইরূপ যে দেখো, যদি প্রতিষ্ঠানে এমন কোনো সম্পদ থাকে যা ব্যবসায়িক না, যা অব্যবসায়িক, যেমন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, প্রতিষ্ঠানের হাতে এমন কিছু অর্থ রয়েছে যা তার ব্যবসার কাজে দরকার নেই, সে ওই অর্থ চাইলে কিন্তু বিনিয়োগ করে টাকা আয় করতে পারে। তো এই যে অর্থটা, এর নাম হচ্ছে অলস বা আইডল টাকা, যা আমি বিনিয়োগ করে যদি টাকা আয় করি তবে ওর নাম হবে আইডল ইনভেস্টমেন্ট। এটি কিন্তু মূলত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত না, অর্থাৎ এটি হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তো যদি এরূপ কোনো সম্পত্তি থাকে তাও তুমি এখানে নিবা না, তাই আমি লিখলাম উইথাউট ফিকটিসিয়াস অ্যান্ড নন ট্রেডিং। তো দেখো বন্ধুরা, এইখানে আরেকটা বিষয় আছে, যদি প্রশ্নপত্রের ব্যালেন্স শিটের মধ্যে লেখা থাকে গুডউইল, তবে তুমি সেটিকে এখানে কখনোই অন্তর্ভুক্ত করবা না। তবে যদি লেখা থাকে গুডউইল অ্যাট কস্ট, যদি লেখা থাকে গুডউইল অ্যাট কস্ট, তবে তুমি এইখানে এটিকে অন্তর্ভুক্ত করবা, কারণ তার মানে হচ্ছে এটি যে গুডউইল ক্রয় করতে তাকে এত টাকা ব্যয় করতে হয়েছে, সুতরাং এটি একটি সম্পত্তি হিসেবে গণ্য হবে। দেখো, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম ধাপ। এখন আমি দেখব যে এখান থেকে গড় ক্যাপিটাল এমপ্লয়েড কত হবে, অর্থাৎ গড় বিনিয়োজিত মূলধন, অর্থাৎ স্টেপ 2 এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গড়। দেখো বন্ধুরা, এইখানে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমি যে পুরো বের করেছিলাম ক্যাপিটাল এমপ্লয়েড, আমি এখান থেকে বাদ দিব হাফ অফ দ্য কারেন্ট ইয়ার্স প্রফিট, অর্থাৎ চলতি বছরের মুনাফার অর্ধেক। তাই লিখলাম ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট। এখন এই যে কারেন্ট ইয়ার প্রফিট, এটি বের করার পূর্বে তোমাকে দেখতে হবে যে এই প্রফিট থেকে ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমন কোন সমন্বয় দফা বাদ দেওয়া হয়েছে কিনা যেগুলো রেগুলার হয় না। বিষয়টা কেমন দেখো, আমি প্রথমেই দেখব কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা আছে, লিখলাম। দেখো, যদি এখানে থাকে ব্যাড ডেটস বা কুরিন, বা থাকে অবচয়, বা থাকে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট, দেখো এই যে তিনটি এন্ট্রি আছে, ব্যাড ডেটস, ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট, এই তিনটি কিন্তু রেগুলার বা নিয়মিত হবে না, এটি মাঝে মাঝে হবে। তো আমি এই জন্য এখান থেকে এগুলিকে বাদ দিয়ে দেব, কারণ যখন এই প্রতিষ্ঠানটি এই যে প্রফিটটি বের করেছিল তখন কিন্তু সে অবশ্যই এখান থেকে এগুলো যোগ করেছিল। যেমন এই যে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট, এই যে অলস বিনিয়োগের সুদ, এটি কিন্তু অবশ্যই যোগ করে পেয়েছিল এই প্রফিটটি, কিন্তু যেহেতু এটি আমার কোনো স্থায়ী কোনো বিনিয়োগ না, এটি হচ্ছে একটি অলস বিনিয়োগ বা অব্যবসায়ী বিনিয়োগ, সেহেতু এর সুদটি কিন্তু এখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, সুতরাং আমি এটিকে বাদ দিব। তবে যদি তুমি ধরো যে বিনিয়োগটি হচ্ছে ট্রেডিং বা এটি ব্যবসায়িক বিনিয়োগ, তবে কিন্তু তুমি এখান থেকে আর এটিকে বাদ দিবা না, তোমাকে অবশ্যই অ্যান্সারের শেষে নোট করতে হবে যে তুমি এখানে বিনিয়োগটিকে কি রূপে ধরতেছো। যদি প্রশ্নমতে লেখাই থাকে যে এই বিনিয়োগটি হচ্ছে একটা অলস বিনিয়োগ বা নন ট্রেডিং বিনিয়োগ, তবে তুমি এখানে অবশ্যই তার সুদটিকে বাদ দিবা। যদি সুদ দেয়া থাকে আর ধরো প্রশ্নপত্রে এমন কোনো কথা উল্লেখ করা নেই যে এটি ট্রেডিং নাকি নন ট্রেডিং, তুমি সেক্ষেত্রে চাইলে এখানে ধরতে পারো নন ট্রেডিং। যদি তুমি ধরো যে নন ট্রেডিং, তবে কিন্তু উক্ত সম্পত্তি কিন্তু এইখানে আসবে না, এইখানে কিন্তু আসবে না মোট যোগফলে, সম্পত্তির মোট যোগফলে। তবে যদি তুমি ধরো যে ট্রেডিং, তবে কিন্তু অবশ্যই ওই সম্পত্তি এইখানে চলে আসবে, তবে কিন্তু আর ওই সম্পত্তির সুদটা এইখানে আসবে না, অর্থাৎ বিনিয়োগের সুদ কিন্তু এখানে আর বাদ যাবে না। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। দেখো, তুমি কখন অবচয় ধরবা আর তুমি কখন অবচয় ধরবা না, এটি একটি হচ্ছে সব থেকে কনফিউশন একটি বিষয় এই অধ্যায়ের জন্য। আমি একদম সিম্পল ভাবে বলি, যদি প্রশ্নপত্রে লেখা থাকে যে কস্ট প্রাইস, সম্পত্তির কস্ট প্রাইস হতে পারে ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট, মেশিনারি বা ইত্যাদি যে কোনো স্থায়ী সম্পত্তি দেয়া আছে কস্ট প্রাইস, কিন্তু কিন্তু প্রশ্নপত্রে কোনো প্রকার মার্কেট ভ্যালু
প্রেজেন্ট ভ্যালু বা রিলিজেবল ভ্যালু দেয়া নেই ওই সম্পত্তির, তখন তোমায় কিন্তু অবশ্যই ওখান থেকে অবচয়কে বাদ দিতে হবে। বা ধরো প্রশ্নপত্রে লেখাই আছে অবচয়ের হার, তবে কিন্তু তোমাকে অবশ্যই এই যে সম্পত্তিগুলো ছিল এখান থেকে কিন্তু অবচয়কে বাদ দিতে হবে। কিন্তু যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে এই সম্পত্তিগুলোর প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু বা সেলসেবল ভ্যালু বা রিলিজেবল ভ্যালু, তখন তোমাকে আর অবচয়কে বাদ দিতে হবে না, তখন কিন্তু অবচয় এখানেও আসবে না। যদি তুমি অবচয়কে এখান থেকে বাদ দাও, এই সম্পত্তির অবচয় বাদ দিয়ে তারপর তুমি সম্পত্তির মোট যোগফল বের করো, তবে কিন্তু অবশ্যই ওই অবচয় কিন্তু এখান থেকেও বাদ যাবে। আর যদি অবচয়কে তুমি এখান থেকে বাদ না দাও তবে কিন্তু এখানে বাদ যাবে না। আর যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে লেখা আছে সম্পত্তির কস্ট প্রাইস, কিন্তু প্রশ্নপত্রে মার্কেট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু এমন কোনো ভ্যালুর কথা উল্লেখ করা নেই, কিন্তু ওই প্রশ্নপত্রে ব্যালেন্স শিটে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তখন কিন্তু অবশ্যই তোমাকে উক্ত অবচয়কে সম্পত্তি থেকে বাদ দিতে হবে, আর এখানেও বাদ দিতে হবে। দেখো এবার এখানে যোগ হবে ইন্টারেস্ট অন বন্ড বা ডিবেঞ্চার। কারণ কি, দেখো বন্ড বা লোন বা ডিবেঞ্চার ঋণপত্রের সুদ, এটি কিন্তু নিয়মিত হবে না, এমন কোনো গ্যারান্টি নেই যে এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বা প্রতি বছরই সে ঋণ নিবে এবং তার সুদ সে বহন করবে। কারণ আমি এখানে বের করতেছি সুনাম, আর সুনাম মূলত বের করা হয় একাধিক বছরের, এক বছরের না। সুতরাং আমাকে এখানে নিতে হবে ওই সকল এন্ট্রিগুলো যেগুলো স্থায়ীভাবে হয়। দেখো এই যে ঋণ, বন্ড বা লোন বা ডিবেঞ্চার, এটি কিন্তু নিয়মিত হবে না। তো এই যে সুদটা আমি প্রদান করেছিলাম এই প্রফিট থেকে, কারণ যখন এই প্রফিটটি বের করেছে এই প্রতিষ্ঠানটি, তখন কিন্তু সে অবশ্যই এই যে ইন্টারেস্ট অন বন্ড বা ডিবেঞ্চার বা লোন, এটি কিন্তু সে বাদ দিয়ে করেছে। তো এই যে টাকাটি সে বাদ দিয়েছে, যা কিন্তু নিয়মিত হবার কোনো কথাই না। সুতরাং যেহেতু এন্টিটি নিয়মিত না অথচ বাদ দেওয়া হয়েছে, সেহেতু আমি এটিকে যোগ করে দিব। তাই লিখলাম অ্যাড ইন্টারেস্ট অন বন্ড বা ডিবেঞ্চার। এবারে তুমি এখান থেকে যদি এমন কোনো থাকে এন্ট্রি, তুমি ওইটিকে অ্যাডজাস্টমেন্ট করবা, অর্থাৎ যোগ বিয়োগ করবা। এরপরে ট্যাক্স, যেটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এমন কোনো প্রতিষ্ঠান নেই যাকে আয়ের উপরে ট্যাক্স দিতে হয় না। তো যদি প্রশ্নপত্রে এমন কোনো কথা লেখা থাকে যে প্রফিট আফটার ট্যাক্স অথবা প্রফিট আফটার ট্যাক্সেশন এন্ড ডেপ্রিসিয়েশন, তখন তোমাকে আর ট্যাক্সকে বাদ দেবার কোনো আবশ্যকতা নেই। কিন্তু যদি লেখা থাকে প্রফিট বিফোর ট্যাক্স, তবে কিন্তু তোমাকে অবশ্যই এখান থেকে এই যে টাকাটি, এখান থেকে তোমাকে অবশ্যই ট্যাক্সকে বাদ দিতে হবে। এখন ট্যাক্সের রেট, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে করের হার হচ্ছে 40%। সুতরাং সব থেকে বেস্ট হবে যদি তুমি এখানে 40% নেও। তবে কতিপয় দেশ এখানে 50% ধার্য করে। তবে যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অঙ্ক করতেছি, সেহেতু আমরা এখানে নেব 40%, যদি না প্রশ্নপত্রে ট্যাক্সের রেট বলা থাকে সেক্ষেত্রে। আর আর ধরো প্রশ্নপত্রে প্রফিটের কথা উল্লেখ করা আছে, আফটার ট্যাক্স নাকি বিফোর ট্যাক্স এমন কিচ্ছু বলা নেই। তবে সেক্ষেত্রে তুমি চাইলে ধরতে পারো এটি আফটার ট্যাক্স, অথবা তুমি ধরতে পারো বিফোর ট্যাক্স। যদি তুমি ধরো বিফোর ট্যাক্স, তবে তোমাকে অবশ্যই এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে। আর যদি তুমি মনে করো এটি আফটার ট্যাক্স, তবে তোমাকে অবশ্যই এখানে বাদ দেওয়ার কোনো আবশ্যকতা নেই ট্যাক্সকে। তবে তুমি যাই ধরো না কেন, তোমাকে অবশ্যই কিন্তু সলিউশনের নিচে নোট করে লিখতে হবে যে প্রফিট অ্যাজ স্টেটেড আফটার ট্যাক্স বা বিফোর ট্যাক্স। তো দেখো এরপর তুমি পেয়ে যাবা কারেন্ট ইয়ার প্রফিটের অ্যাকচুয়াল মূল্যটা। তো তুমি এর অর্ধেক মূল্য, এই টাকার অর্ধেক মূল্যকে এখান থেকে বাদ দিবা, তখন তুমি পেয়ে যাবা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আর একটা কথা আছে এখানে, দেখো যদি প্রশ্নপত্রে বলা হয় যে এমন কোনো কথা যে ধরো প্রশ্নপত্রে বলা আছে যে এই মালিক প্রতি বছর তার মুনাফাকে উত্তোলন করে নেয় সব টাকাটা, অর্থাৎ মালিক প্রতি বছর তার মুনাফা সবটা উত্তোলন করে, তবে সেক্ষেত্রে এই যা হবে ক্যাপিটাল এমপ্লয়েড তাই হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তখন তোমাকে আর নতুন করে এটি বের করার কোনো আবশ্যকতা নেই। তবে তুমি যদি চাও যে আমি বের করে অঙ্ক করব, তাও তুমি করতে পারো, অর্থাৎ তখন তোমার এটি করলেও হবে না করলেও হবে। তুমি চাইলে একবারে এই টাকার উপরেই বের করতে পারবা নরমাল প্রফিট। যদি বলা হয় যে মালিক প্রতি বছর
তার সম্পূর্ণ মুনাফা উত্তোলন করে। গেল স্টেপ 2। এবার হচ্ছে স্টেপ 3, এই যে মেইনটেনেবল প্রফিট। কিন্তু আমি এখানে লিখলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট, কারণ কি এখানে আমি লিখেছিলাম শুধুমাত্র মেইনটেনেবল প্রফিট, কিন্তু আমি এখানে কেন লিখলাম এভারেজ? দেখো এই যে আয়টি, এটি হচ্ছে আমার এই বছরের, কিন্তু প্রতি বছর কিন্তু একই পরিমাণ আয় হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সেহেতু আমাকে দেখতে হবে যে এই প্রতিষ্ঠানটি অ্যাকচুয়ালি গড়ে বা মোটামুটি ভাবে কত টাকা আয় করে প্রতি বছরে। তো এই জন্য আমাকে বের করতে হবে গড়, কারণ যেখানে ভিন্ন ভিন্ন এন্ট্রি হয় বা ভিন্ন ভিন্ন সংখ্যা হয় সেখানে কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যে একটি রাউন্ড ফিগার বের করার জন্য আমাকে করতে হবে গড়। তাই আমি লিখলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট। আমি প্রথমে দেখব এভারেজ প্রফিট কত আছে। তুমি দেখবা যে প্রশ্নপত্রে বিগত কয়েকটা বছরের প্রফিট দেওয়া আছে, তুমি সবগুলো প্রফিটকে যোগ করে ভাগ দিবা বছরের সংখ্যা দ্বারা। ধরো দেয়া আছে 5 বছরের প্রফিট, তুমি সেখানে উক্ত 5 বছরের প্রফিটের মোট যোগফলকে ভাগ দিবা 5 দ্বারা, কারণ সংখ্যা আছে কয়টি? 5টি বছর। তখন তুমি পেয়ে যাবা এভারেজ প্রফিট। এরপরে তুমি এখান থেকে বাদ দিবা বা যোগ করবা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, মানে অনেক অসম্মানিত সমন্বয়। অর্থাৎ আমি সংক্ষেপে বলতেছি, যে সকল এন্ট্রিগুলো এখান থেকে বাদ বা যোগ যাবে, যে সকল এন্ট্রিগুলো এখান থেকে বাদ বা যোগ যাবে, যদি তুমি এখান থেকে ব্যাড ডেটস, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট অন বন্ড বা ট্যাক্স বাদ দাও, তবে অবশ্যই এই একই এন্ট্রিকে এখান থেকেও বাদ দিতে হবে। অর্থাৎ এইখানে আমি যেগুলি যোগ বা বাদ দিব, আমি এখানে ওইগুলিকে যোগ বা বিয়োগ করব। যদি এখানে কিছু না হয় এখানেও কিছু হবে না, আর এখানে যা হবে ওইগুলিকে আমি এখানে নিব। দেখো আমি তারপরে পেয়ে যাব এভারেজ মেইনটেনেবল প্রফিট, অর্থাৎ অ্যাকচুয়ালি গড়ে কতটা প্রফিট মেইনটেইন করতে পারে এই প্রতিষ্ঠানটি। এখন বাকি আছে কোনটি? নরমাল প্রফিট। আমাকে দেখতে হবে এর জন্য যে গড় নিযুক্ত বা বিনিয়োজিত মূলধন কত টাকা। অর্থাৎ লিখলাম নরমাল প্রফিট সমান সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ এখান থেকে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড, এখান থেকে আমি বাদ দিব এই টাকার অর্ধেক। আমি তখন পেয়ে যাব এসিই, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আমি এর উপরে ধার্য করব যে দেখবা তুমি প্রশ্নপত্রে লেখা আছে একটি নরমাল রেট, অর্থাৎ এই মার্কেটে যদি কোনো প্রতিষ্ঠান আসে তবে সে নরমালি প্রতি বছর হতে পারে 8% টাকা আয় করতে পারে, হতে পারে 9% টাকা আয় করে, তার গড় নিযুক্ত মূলধনের উপর আমি সেই এনআরআর অর্থাৎ নরমাল রেট অফ রিটার্ন আয়ের সাধারণ হারকে গুণ করব। এখন যদি প্রশ্নপত্রে এনআরআর দেয়া না থাকে তবে এখানে দুইটি বিষয় হতে পারে। প্রথমত তুমি ধরতে পারো, অর্থাৎ যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হয় তবে তুমি দেখবা যে যেহেতু আমাদের দেশের ব্যাংক রেট হচ্ছে 8%, তাই তুমি এই যে এনআরআর এটিকে ধার্য করবা 10 থেকে 15%, হতে পারে 10%, হতে পারে 11%। তুমি তুমি যাই ধার্য করো না কেন তোমাকে কিন্তু অবশ্যই নিচে নোট করে লিখতে হবে যে এত পার্সেন্ট ধরা হলো এনআরআর। আর যদি তুমি চাও যে এটিকে আমি বের করবো সরাসরি, তবে তুমি বের করতে পারো সূত্র প্রয়োগ করে। তোমাকে দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের লভ্যাংশের হার কত। তোমাকে উক্ত লভ্যাংশের হারকে ভাগ করতে হবে প্রতিটি শেয়ারের মার্কেট প্রাইস দ্বারা বা বর্তমান মূল্য দ্বারা, অর্থাৎ রেট অফ ডিভিডেন্ড পার শেয়ার। প্রতিটি শেয়ারের লভ্যাংশের হার কত, তুমি এটিকে ভাগ দিবা মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য দ্বারা, প্রতিটি শেয়ারের মূল্য দ্বারা। তো দেখো আমি যা দেখেছি এখন পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেনে এনআরআর দেয়া থাকে, যদি দেয়া না থাকে তবে তুমি এখানে ধরতে পারো 10% বা 12% বা 15%-এর মতো। গেল। এখন দেখো আমি পেয়ে গেলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাকচুয়ালি কতটা প্রফিট মেইনটেইন করেছি। আমি পেয়ে গেলাম নরমাল প্রফিট, সাধারণত এই প্রতিষ্ঠানটি কত টাকা আয় করতে পারতো। যদি আমি দেখি যে আমার এই যে এভারেজ প্রফিট বা আমি যে প্রফিটটা মেইনটেইন করেছি বা এই প্রতিষ্ঠান যে প্রফিটটি মেইনটেইন করেছে তার পরিমাণ বেশি এই যে নরমাল প্রফিট তার তুলনায়,
তবেই কিন্তু হবে সুপার প্রফিট। আর যদি আমি দেখি যে এই যে এভারেজ প্রফিট এটি কম আছে বা এর পরিমাণ কম নরমালের তুলনায়, তবে কিন্তু এখানে সুপার প্রফিট হবে না। অর্থাৎ আমি বের করব স্টেপ 5 সুপার প্রফিট, এএমপি এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস এনপি নরমাল প্রফিট। যদি এখানে পজিটিভ ফিগার হয়, অর্থাৎ যদি আমি যে টাকাটি আয় করেছি সেটি নরমাল থেকে বেশি, তবে কিন্তু হবে সুপার প্রফিট। আর যদি এটি কম হয় তবে কিন্তু আর সুপার প্রফিট হবে না। এখন এই যে সুপার প্রফিট এটি কিন্তু আমার গুডউইল, কিন্তু এটি হচ্ছে আমার বর্তমান বছরের গুডউইল, প্রেজেন্ট ইয়ারের। কিন্তু মূলত গুডউইল বের করতে হয় অনেক বছরের। তুমি দেখবা প্রশ্নপত্রে লেখা আছে যে 2 ইয়ার্স পারচেস, অর্থাৎ 2 বছরে কত হয় মুনাফা। তো লিখলাম গুডউইল সমান সমান সুপার প্রফিট গুণ ইয়ার্স অফ পারচেস, অর্থাৎ যদি আমার 1 বছরে মুনাফা হয় 2000 টাকা, যদি এখানে প্রশ্ন বলে যে 2 ইয়ার্স পারচেস অর্থাৎ 2 বছরে কত সুনাম হবে, অর্থাৎ অর্থাৎ যদি আমার 1 বছরে গুডউইল হয় 2000 টাকা, তবে আমার 2 বছর বা 3 বছরে কতটা মুনাফা হবে বা কতটা অতি মুনাফা দ্বারা সুনাম তৈরি হবে। আমি তো দেখব সুপার প্রফিট গুণ ইয়ার্স অফ পারচেস। তুমি দেখবা যে প্রশ্নপত্রে লেখা আছে 2 ইয়ার্স পারচেস বা 3 ইয়ার্স পারচেস। আর যদি তুমি দেখো যে একান্তভাবে প্রশ্নপত্রে কোনো কথা লেখা নেই, তখন তুমি ধরবা 2 অথবা 3 ইয়ার্স। এটি হচ্ছে আমাদের সাধারণ বছরের হিসাব। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সুনাম বের করার নিয়ম আন্ডার সুপার প্রফিট মেথড, অর্থাৎ অতি মুনাফা পদ্ধতির আন্ডারে গুডউইলের মূল্য নির্ধারণ করার নিয়ম। আর এটি কিন্তু সব থেকে জনপ্রিয় এবং কিন্তু ম্যাক্সিমাম টাইম এখান থেকে প্রশ্ন হয়। তবে এছাড়া কিন্তু আরো 4টি মেথড আছে, আমি এখন দেখাবো সেই মেথডগুলি। এবার হচ্ছে আমাদের একটি সহজ মেথড, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি। প্রথম গিয়েছিল সুপার প্রফিট এবং সব থেকে গুরুত্বপূর্ণ মেথড। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ পাস্ট এভারেজ প্রফিট। এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যখন অন্য একটা প্রতিষ্ঠানকে ক্রয় করে, তখন তারা নির্ণয় করে তাদের সুনাম কত টাকা আছে বা তাদের সুনাম আগামীতে কত টাকা হবে। তো এই ক্ষেত্রে তারা দেখে যে তারা যে প্রতিষ্ঠানকে ক্রয় করবে সেই প্রতিষ্ঠানের বিগত বছরে মুনাফা কত আছে। ধরো সেখানে 5 বছরে মুনাফা দেয়া আছে, তো ওই নতুন প্রতিষ্ঠান ওই 5 বছরের মুনাফাকে মোট যোগ করে 5 দ্বারা ভাগ করে, তারপর তারা পেয়ে যায় পাস্ট এভারেজ প্রফিট। এরপরে তারা সেই এভারেজ প্রফিটকে গুণ দেয় পারচেস ইয়ার্স দ্বারা, অর্থাৎ কত বছরের সুনাম বের করবে। অর্থাৎ এর সূত্র হচ্ছে গুডউইল সমান সমান এভারেজ প্রফিট ইনটু পারচেস ইয়ার্স। এটি হচ্ছে পাস্ট এভারেজ প্রফিট। দেখো আমরা সবাই জানি যে এভারেজ দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল এভারেজ আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ বা ভারযুক্ত গড়। তো এরপরে হচ্ছে সেই ভারযুক্ত গড়, অর্থাৎ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট। এর সূত্র হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট। দেখো এই দুটি কিন্তু একই আছে, যেহেতু এখানে রয়েছে ওয়েটেড সেহেতু এখানে কি হবে ওয়েটেড এভারেজ প্রফিট। তো এখন এইটি বের করার জন্য তোমাকে একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে তুমি দেখবা যে প্রতি বছরের জন্য একটি ওয়েট বা ভার দেয়া আছে। ধরো দেয়া আছে 2001 সাল বা দেয়া আছে প্রথম বছর, যেখানে ওয়েট দেয়া আছে 2। এরপরে দেয়া আছে দ্বিতীয় বছরের মুনাফা, যেখানে ওয়েট দেওয়া আছে 3। এরপরে দেয়া আছে তৃতীয় বছরের মুনাফা, সেখানে ওয়েট দেওয়া আছে 4। তো তুমি এই প্রত্যেক বছরের মুনাফাকে গুণ দিবা ওর ওয়েট দ্বারা, অর্থাৎ প্রফিট অফ এ ইয়ার, এক বছরের মুনাফা, এবং ওর সাথে কি গুণ হবে, ওর সাথে গুণ হবে ওই বছরের ভার, অর্থাৎ ওয়েট অফ দ্যাট ইয়ার, ওই বছরের ভার কত আছে। এরপরে তুমি প্রতি বছরের মুনাফার সাথে ওর ওয়েট গুণ করবা, গুণ করার পরে তারপরে তুমি সবগুলি মুনাফাকে যোগ করবা। তো বন্ধুরা, তুমি যখন গুণ করবা প্রত্যেক বছরের মুনাফার সঙ্গে ওই বছরের ভারকে, তারপরে তুমি সেই প্রতিটা ভারযুক্ত মুনাফাকে যোগ করবে একসঙ্গে, উক্ত যোগফলকে তুমি ভাগ দিবা টোটাল ওয়েটস দ্বারা। তুমি দেখবা যে মোট কতগুলি ওয়েটস রয়েছে তার যোগফল কত হয়, তখন তুমি পেয়ে যাবা ওয়েটেড এভারেজ প্রফিট। সূত্র সূত্র হচ্ছে এরকম যে প্রফিট অফ এ ইয়ার গুণ ওয়েট অফ দ্যাট ইয়ার, ওই বছরের ওয়েট, মোট যোগ করে ভাগ দিবা টোটাল ওয়েটস দ্বারা, মোট ভার দ্বারা।
তো এটা হচ্ছে আমার তৃতীয় মেথড। এবার হচ্ছে আমার 4 নং মেথড। তো এটি হচ্ছে মূলত মূলধনায়ন পদ্ধতি। আমি একটু বলি, ধরো আমি ধরলাম যে এখানে আমার সুপার প্রফিট হয়েছে 4000 টাকা, ধরলাম এটি হচ্ছে আমার সুপার প্রফিট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই টাকাটি হতে, এই মুনাফাটি হতে আমার কত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়েছে, অর্থাৎ এই টাকার পিছনে লুকিয়ে থাকা মূলধন হচ্ছে আমার সুনাম। যেমন দেখো, যদি আমরা বলি যে 10,000 টাকার 10%, তবে কত হয় গুণ 10%, আমার চলে আসে কিন্তু 1000 টাকা। এখন যদি বলা হয় যে এই 1000 টাকা হতে আমার কত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়েছে 10% হারে, তুমি কিন্তু বলতেই পারবা যে 1000 ভাগ 0.10, চলে আসে কত টাকা 10,000 টাকা। ঠিক তদ্রূপ এখানে সেই একই নিয়ম, অর্থাৎ এই টাকা হতে আমার কত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়েছে, এই টাকা হতে আমার যত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়েছে তার নাম হচ্ছে গুডউইল। ধরো প্রশ্নপত্রে দেয়া আছে নরমাল রেট অফ রিটার্ন 8%, সেক্ষেত্রে আমাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে 4000 ভাগ 0.08, আমি তখন পেয়ে যাব গুডউইল। আর এই যে মেথডটা, এটা হচ্ছে মূলত মূলধনায়ন পদ্ধতি বা ক্যাপিটালাইজেশন মেথড। এই ক্ষেত্রে আবার দুইটি উপায় আছে। একটি হচ্ছে এই যে সুপার প্রফিট, যে দেখালাম আমি, এই যে সুপার প্রফিট মেথড। এখানে সূত্র হচ্ছে আমার গুডউইল সমান সমান, এখানে কিন্তু মূলত গুডউইল সমান সমান, আমি সংক্ষেপে লিখলাম গুডউইল সমান সমান সুপার প্রফিট, এই সুপার প্রফিট ভাগ NRR, নরমাল রেট অফ রিটার্ন। আমি তো বলেছিলাম যে এই যে সুপার প্রফিট, এইটি বের করার নিয়ম কি আমি দেখিয়েছিলাম পূর্বের ক্ষেত্রে, অর্থাৎ পূর্বের অংশে। তবে এই ক্ষেত্রে আর একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যদি প্রশ্নপত্রে কারেন্ট ইয়ারের প্রফিট দেয়া না থাকে, তবে তুমি এইখানে এই সুপার প্রফিট বের করার সময় তোমার দরকার হবে নরমাল প্রফিট, এবং সেক্ষেত্রে তুমি ওইখানে গুণ করবা ক্যাপিটাল এমপ্লয়েড এর সাথে নরমাল রেট অফ রিটার্ন, তখন তুমি পেয়ে যাবা কিন্তু সুপার প্রফিট। এটি কিন্তু পূর্বের অংশে, যেখানে আমরা এভাবে গুণ করতাম যে ACE এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু NRR, এই ছিল আমার সূত্র এই সুপার প্রফিটের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমি যখন বের করব সুপার প্রফিট, সেই ক্ষেত্রে আমায় করতে হবে এখানে ক্যাপিটাল এমপ্লয়েড অথবা নেট অ্যাসেস্ট। তুমি দেখবা যে প্রশ্নপত্রে লেখা আছে নেট অ্যাসেস্ট, তুমি তার উপরে গুণ করবা NRR, তুমি পেয়ে যাবা নরমাল প্রফিট। আর তুমি যখন এভারেজ প্রফিট থেকে বাদ দিবা নরমাল প্রফিট, তখন তুমি পেয়ে যাবা সুপার প্রফিট। অথবা তুমি দেখবা যে প্রশ্নপত্রে লেখা আছে নেট টেনজিবল অ্যাসেট, অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি, তুমি তার উপর ধার্য করতে পারো NRR এবং তুমি বের করতে পারো নরমাল প্রফিট। তারপর তুমি সেখান থেকে বিয়োগ করবা ওটাকে এভারেজ মেইনটেনেবল প্রফিট দ্বারা, তখন তুমি পেয়ে যাবা সুপার প্রফিট। এরপর তুমি উক্ত সুপার প্রফিটকে ভাগ দিবা NRR দ্বারা, তখন তুমি পেয়ে যাবা গুডউইল। এই হচ্ছে প্রথম মেথড মূলধনায়ন পদ্ধতির। এবারে সেকেন্ড মেথড, এটা হচ্ছে আমার এভারেজ প্রফিট মেথড। দেখো এই ক্ষেত্রে আমাকে গুডউইল বের করার জন্য দেখতে হবে যে আমার যে এভারেজ প্রফিট এর ক্যাপিটালাইজ ভ্যালু কত, অর্থাৎ ধরো আমার এভারেজ প্রফিট হয়েছে 4000 টাকা, আমি লিখলাম এভারেজ প্রফিট। তো আমাকে দেখতে হবে যে এই 4000 টাকা হতে আমায় কত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একই নিয়ম, আমি এই যে এভারেজ প্রফিট এটিকে ভাগ দিব NRR দ্বারা, আমি লিখলাম এভারেজ মেইনটেনেবল প্রফিট ভাগ দিব NRR দ্বারা। এরপরে ভাগ করার পর আমি পেয়ে যাব ক্যাপিটালাইজ ভ্যালু, অর্থাৎ এই যে এভারেজ প্রফিট এর মূলধন মূল্য, এত টাকা মূলধনের জন্য আমার এত টাকা প্রফিট হয়েছে। তারপর আমি দেখব যে আমার ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে বা নেট অ্যাসেট কত আছে। ধরো এই হচ্ছে আমার এভারেজ প্রফিট, ধরলাম আমার NRR হচ্ছে 0.10, তাহলে কত আসে এখানে চলে আসে 40,000 টাকা,
অর্থাৎ এই 4,000 টাকা হতে আমার এত টাকা মূলধন আবশ্যক হয়েছে। কিন্তু আমি দেখলাম যে প্রশ্নপত্রে বলা আছে নেট অ্যাসেট বা নেট টেনজিবল অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়ি টাকা হচ্ছে 35,000। অর্থাৎ আমি যে টাকাটি আয় করেছি, এই প্রতিষ্ঠানটি এভারেজ যে টাকা আয় করেছে সেই টাকা আসতে বা সেই টাকা আয় হতে তার মূলধন বিনিয়োগ করতে হতো এত টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সে মূলধন বিনিয়োগ করছে এত টাকা। তো এই যে সে এত টাকা একটি লাভ পেয়েছে, সে যেখানে 5,000 টাকা একটি লাভ পেয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে গুডউইল বা সুনাম। তো দেখো সূত্রটি কি? ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড বা নেট অ্যাসেট বা নেট টেনজিবল অ্যাসেট। এটি হচ্ছে আমার দুইটি পদ্ধতি গুডউইল বের করার। একটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, আরেকটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট বা এভারেজ মেইনটেনেবল প্রফিট। এবার হচ্ছে লাস্ট মেথড, বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি মেথড। এর সূত্র হচ্ছে তোমাকে আবারও দেখতে হবে সুপার প্রফিট কত আছে। সুপার প্রফিট তুমি এর সঙ্গে গুণ করবা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অর্থাৎ পিভিআইএফএ। এর সূত্রটি কি? সেই যে আমরা বের করতাম টাইম ভ্যালু অফ মানি, সেই যে সূত্রটি, অর্থাৎ 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার বাই এন ভাগ আর, যদিও এটি কিন্তু আমার ছোট হাতের আর হবে। যখন আমি সুপার প্রফিট সাথে গুণ করব প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, আমি তখন পেয়ে যাব গুডউইল। বার্ষিক ভিত্তিক পদ্ধতির তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে এনআরআর, তার মানটি হবে এইখানে আর এর মান। আর তুমি দেখবা যে প্রশ্নপত্রে লেখা আছে 5 ইয়ার্স পারচেস বা 2 ইয়ার্স পারচেস বা 3 ইয়ার্স পারচেস, সেই যে পারচেসের সময়টা সেটা হচ্ছে আমার এন এর মান। এরপরে তুমি এখান থেকে একটি মান বের করবা, সেটি হচ্ছে পিভিআইএফএ। যখন তুমি সুপার প্রফিটের সঙ্গে গুণ করবা পিভিআইএফএ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, তখন তুমি পেয়ে যাবা গুডউইল। তো বন্ধুরা এটা হচ্ছে আমার সবগুলি মেথড। আমি দেখালাম কিন্তু যে অলমোস্ট বা সর্বোচ্চ গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে কতগুলি পদ্ধতি হতে পারে। এর মধ্যে সব থেকে প্রচলিত হচ্ছে সুপার প্রফিট মেথড। এটি থেকে প্রতি বছরই সিপাটে 10 মার্কসের প্রশ্ন হয়। তবে এরপরে যদি কোনো থেকে প্রশ্ন হয় সেটি হচ্ছে মূলধনায়ন পদ্ধতি। এর মধ্যে তুমি চাইলে সুপার প্রফিট বা এভারেজ প্রফিট তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটি পদ্ধতি ফলো করতে পারো। যদি প্রশ্নপত্রে সরাসরি বলে দেয় যে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, তখন তুমি করবা এই মেথডটি। যদি বলে এইটি, তখন তুমি করবা এই মেথডটি। তবে তুমি দেখবা যে পূর্বে লেখা আছে এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট, তখন তুমি এই দুটি মেথড ফলো করবা। আর যদি তুমি দেখো যে কোনো কথা উল্লেখ করা নেই, শুধু বলছে ক্যালকুলেট গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, তখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো পদ্ধতি ফলো করতে পারো। উভয় ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার হবে। আর এটি হচ্ছে অ্যানুইটি। মূলত সিপাটে যে প্রশ্নগুলি হয় সুনাম নির্ণয়ের, সেক্ষেত্রে প্রশ্ন হয় সুপার প্রফিট আর মূলধনায়ন পদ্ধতি দিয়ে। আর যে প্রশ্নগুলি হয় বি পার্টে, সেক্ষেত্রে হতে পারে পাস্ট এভারেজ প্রফিট, ওয়েটেড এভারেজ প্রফিট আর অ্যানুইটি মেথড। তো বন্ধুরা এই হচ্ছে আমার সুনাম নির্ণয়ের যাবতীয় পদ্ধতি সমূহ। আমি আশা করি এই একটি ক্লাস তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসের বাইরে কিন্তু এমন কোনো টপিকস নেই যা তোমার এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমি আশা করি যে এই টপিকসের বাইরে কিন্তু তেমন কোনো বিষয় নেই এই অধ্যায়ে। এত সময় আমরা দেখলাম এই অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সুনামের মূল্য বের করার নিয়ম এবং তার যাবতীয় পদ্ধতিগুলি। এবার আমরা দেখব এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, যার নাম হচ্ছে শেয়ারের মূল্য নির্ধারণ বা ভ্যালুয়েশন অফ শেয়ার। শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখন প্রথম যখন শেয়ার বাজারে ছাড়া হয় তখন তার উপরে যে মূল্য থাকে তার নাম হচ্ছে অঙ্কিত মূল্য বা ফেস ভ্যালু। কিন্তু ওই শেয়ারের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে বা কমে, অর্থাৎ তার কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। তো আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি বর্তমানে শেয়ারের মূল্য কত আছে। এটা হচ্ছে এই টপিকসের মূল আলোচ্য বিষয়। এখন এই যে শেয়ারের মূল্য, এটি বের করার দুইটি মেজর মেথড রয়েছে। প্রথমত হচ্ছে সম্পত্তি ভিত্তিক। যদি এই মুহূর্তে
যদি এই মুহূর্তে এই প্রতিষ্ঠানটি বিক্রয় করা হয় তবে তার কতটা সম্পত্তির মূল্য শেয়ারের মালিকগণ পাবে। ধরো প্রতিষ্ঠানের শেয়ার আছে মোট 5,000। যদি এই মুহূর্তে সব প্রতিষ্ঠানটি বিক্রয় করা হয় তবে তার নেট সম্পত্তি হবে 1,00,000 টাকার। অর্থাৎ এই যে 5,000 শেয়ার মালিক তারা পাচ্ছে 1,00,000 টাকা, তাহলে একটি শেয়ারের জন্য কত টাকা পাওয়া হবে? অর্থাৎ 1,00,000 ভাগ 5,000। এটি হচ্ছে মূলত সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। এখন এর নাম আছে অনেকগুলো। প্রথমে হচ্ছে অন্তর্নিহিত মূল্য পদ্ধতি অর্থাৎ ইন্ট্রিনজিক ভ্যালু মেথড। আর যেহেতু সম্পত্তি ভাঙানোর ফলে এর মূল্য নির্ধারণ করা হয় তাই এর নাম হচ্ছে ব্রেকআপ ভ্যালু মেথড, অথবা নিট অ্যাসেস্ট মেথড, অথবা অ্যাসেস্ট বেসড মেথড, অথবা নেট ওর্থ মেথড। এই যে কোনো একটি পদ্ধতির নাম বললে তুমি এই মেথডটি ফলো করবা। এখন দেখো এর নিয়মটি কি। আমি বের করব প্রতিটি ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ারের মূল্য, তাই লিখলাম পার ইকুইটি শেয়ার বা পার অর্ডিনারি শেয়ার। আমাকে দেখতে হবে যে যদি এই মুহূর্তে প্রতিষ্ঠানটি বিক্রয় করা হয় তবে তার নিট সম্পত্তি কত আছে যা শেয়ার মালিকগণ পাবে, তাই লিখলাম নিট অ্যাসেস্ট ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, অর্থাৎ মোট কতটা সম্পত্তি রয়েছে। এখন এই যে সম্পত্তি নির্ণয়, এক্ষেত্রে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে মোট সম্পত্তি কত আছে। এবারে কিন্তু এখানে গুডউইল সেটি যুক্ত হবে, অর্থাৎ এখানে কিন্তু এই যে নিট সম্পত্তি এর মধ্যে কিন্তু গুডউইল যুক্ত হবে এবং আইডল ইনভেস্টমেন্ট সেটিও যুক্ত হবে। তবে কোনো প্রকার ফিকটিসিয়াস অ্যাসেট যুক্ত হবে না। আমরা বুঝলাম যে এখানে প্রথমে কি আসবে, প্রথমে আসবে সব সম্পত্তি যার মধ্যে অবশ্যই আছে গুডউইল এবং অবশ্যই আছে আইডল ইনভেস্টমেন্ট। এরপর আমি এখান থেকে বাদ দিব লাইবিলিটিস, যার মধ্যে কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস উভয় বাদ যাবে। আমি যখন মোট সম্পত্তি উইথাউট ফিকটিসিয়াস অ্যাসেট অর্থাৎ অলিক সম্পত্তি বাদে বাকি সকল সম্পত্তি যোগ করে সেখান থেকে বাদ দিব চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, আমি তখন পেয়ে যাব নেট অ্যাসেট। আর এরপর আমি এখানে ভাগ দিব সেই সম্পত্তিকে নাম্বার অফ শেয়ার দ্বারা, অর্থাৎ কতগুলি শেয়ার রয়েছে, অর্থাৎ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। আমি তখন পেয়ে যাব ইন্ট্রিনজিক পার ভ্যালু মেথডের মূল্যটা বা শেয়ারের মূল্যটা, বা তুমি বলতে পারো ইন্ট্রিনজিক ভ্যালু পার অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার। এখন এইখানে আরেকটা মেজর সমস্যা হয়, সেটা হচ্ছে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে দুই ধরনের শেয়ার, একটি হচ্ছে সাধারণ শেয়ার, একটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ধরো প্রশ্নপত্রে ব্যালেন্স শিটে দেওয়া আছে দুইটি শেয়ার ক্যাপিটাল, একটি হচ্ছে ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার, আরেকটি হচ্ছে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। তবে এই ক্ষেত্রে তোমার দুইটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, যদি লভ্যাংশ অগ্রাধিকার শেয়ার মালিকগণ নেয় তবে কি হবে, আর যদি লভ্যাংশ অগ্রাধিকার শেয়ার মালিকগণ না নেয় তবে কি হবে। প্রথম মেথড, প্রিফারেন্স শেয়ার আর নন পার্টিসিপেন্টস, অর্থাৎ এই প্রতিষ্ঠানের লভ্যাংশে অগ্রাধিকার শেয়ার মালিকগণ অংশগ্রহণ করবে না। এই ক্ষেত্রে তোমাকে প্রথম যখন তুমি বের করবা এই যে নেট অ্যাসেট আগের নিয়মে, অর্থাৎ সকল সম্পত্তি যার মধ্যে গুডউইল আছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, তবে বাদ যাবে কি লং টার্ম লাইবিলিটিস এবং কারেন্ট লাইবিলিটিস, এটা হচ্ছে নেট অ্যাসেট। তুমি এখান থেকে বাদ দিবা প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার কয় টাকা আছে। এবং যদি প্রশ্নপত্রে বলা থাকে যে কোনো বকেয়া অগ্রাধিকার লভ্যাংশ রয়েছে, অর্থাৎ এরিয়ার ইন প্রিফারেন্স ডিভিডেন্ড, অর্থাৎ প্রিফারেন্স ডিভিডেন্ড থাকলে তুমি সেটিকেও বাদ দিয়ে দিবা। অর্থাৎ এই যে বের করছো তুমি নিট অ্যাসেট, এখান থেকে তুমি বাদ দিবা প্রিফারেন্স শেয়ার আর বাদ দিবা প্রিফারেন্স ডিভিডেন্ড। তারপর তুমি ওটিকে ভাগ দিবা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা পার ভ্যালু শেয়ারের দাম। এবার দ্বিতীয় উপায়, যদি লভ্যাংশ গ্রহণ করে অগ্রাধিকার শেয়ার মালিকগণ, অর্থাৎ প্রিফারেন্স শেয়ার আর পার্টিসিপেন্টস এখানে তারা অংশগ্রহণ করেনি, তখন আমি তাদের টাকাটি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে তারা থাকবে না। আর যদি থাকে তারা তখন কি হবে, এই ক্ষেত্রে তোমাকে একটি অনুপাত বের করতে হবে, অর্থাৎ মোট শেয়ারের কত অংশ
সাধারণ শেয়ার আর কত অংশ অগ্রাধিকার শেয়ার। প্রথমে বের করবো আমি সাধারণ শেয়ারের দাম, তাই লিখলাম পার অর্ডিনারি শেয়ার, বা তুমি লিখতে পারো মার্কেট ভ্যালু পার ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার। দেখো তুমি এখানে যে বের করছিলা নিট অ্যাসেস্ট, এবারে কিন্তু আর এখান থেকে এগুলি বাদ যাবে না, কারণ তারা এখানে অংশগ্রহণ করেছে। তুমি যে বের করেছো নিট অ্যাসেস্ট, তুমি দেখবে যে তার মধ্যে কতটুকু অংশ সাধারণ শেয়ার মালিকদের। অর্থাৎ আমি দেখাচ্ছি একটু, ধরো প্রতিষ্ঠানে মোট শেয়ার আছে 1000 হচ্ছে সাধারণ শেয়ার আর 4000 হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তার মানে কি এখানে মোট অনুপাত হয় 5:1 আর হয় 5:4। অর্থাৎ অর্থাৎ এখানে মোট শেয়ার 5, যার মধ্যে 1 ভাগ কার অগ্রাধিকার শেয়ার মালিকদের আর 4 ভাগ কার সাধারণ শেয়ার মালিকদের। ঠিক তেমনই তুমি এখানে দেখবা যে নেট অ্যাসেস্ট, তুমি এর সঙ্গে গুণ করবা এরকম একটি অনুপাত, অর্থাৎ প্রিফারেন্স শেয়ার যোগ অর্ডিনারি শেয়ার। যখন তুমি বের করবা অর্ডিনারি শেয়ারের দাম, তখন তুমি ভাগ দিবা কি দ্বারা? অর্ডিনারি শেয়ার দ্বারা। আর তারপর তোমার যে মূল্যটি আসবে সেটি হচ্ছে নিট অ্যাসেস্ট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার। এরপর তুমি সেই টাকাটিকে বাদ দিবা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা, তখন তুমি পেয়ে যাবা প্রতিটি শেয়ারের দাম। এবার হচ্ছে প্রিফারেন্স শেয়ারের মূল্য। এক্ষেত্রেও একই নিয়ম, শুধুমাত্র শুধুমাত্র একটু পার্থক্য। এখানে ছিল নিট অ্যাসেস্ট, এখানেও তাই আছে, কোনো আপত্তি নেই। তবে যেহেতু আমি বের করতেছি কার দাম? প্রিফারেন্স শেয়ার, আমাকে দেখতে হবে যে এই যে নিট অ্যাসেস্ট এর কতটা অংশ পাবে অগ্রাধিকার শেয়ার মালিকগণ। তাই আমি দেখবো যে মোট শেয়ার অর্থাৎ প্রিফারেন্স শেয়ার যোগ অর্ডিনারি শেয়ার, উপরে আমি গুণ করবো কাকে? প্রিফারেন্স শেয়ারকে। এখানে গুণ করেছিলাম কাকে? অর্ডিনারি শেয়ারকে। এখানে করবো কাকে? প্রিফারেন্স শেয়ারকে। এখানে আমি গুণ করেছিলাম অর্ডিনারি শেয়ার সাধারণ শেয়ার, এখানে আমি গুণ করবো প্রিফারেন্স শেয়ার, আর কিচ্ছু না। অর্থাৎ যদি আমি এই উদাহরণটি দেখি তবে আমার এখানে কত হবে? 5 উপরে 4, কারণ 5/4 কার? সাধারণ শেয়ারদের। আর এখানে আমার কত হবে? 5 উপরে কত হবে? 1, কারণ 5/1 কার? অগ্রাধিকার শেয়ারদের। এরপর তুমি ভাগ দেবে কাকে? নাম্বার অফ প্রিফারেন্স শেয়ার হোল্ডার সংখ্যা দ্বারা। অর্থাৎ তোমার দেখতে হবে যে এই যে টাকাটি আসবে এটি হচ্ছে নিট অ্যাসেস্ট অ্যাভেলেবল ফর প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রাপ্য সম্পত্তি। তুমি এটিকে ভাগ দিবা মোট অগ্রাধিকার শেয়ারের সংখ্যা দ্বারা, তখন তুমি পেয়ে যাবা প্রতিটি অগ্রাধিকার শেয়ারের মূল্য। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন কোন মেথড করব? দেখো আমি একদম সিম্পল বলে দিচ্ছি। যদি প্রশ্নপত্রে বলা হয় যে ইন্ট্রিনসিক ভ্যালু, ব্রেকআপ ভ্যালু বা অ্যাসেস্ট বেসড মেথডের আন্ডারে তুমি ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার এবং প্রিফারেন্স শেয়ার উভয় শেয়ারের পার ভ্যালু বের করো, অর্থাৎ তোমাকে যদি উভয় শেয়ারের দাম বের করতে হয় তবে তোমাকে পার্টিসিপেন্টস এবং নন পার্টিসিপেন্টস উভয় নিয়মেই করতে হবে, অর্থাৎ তোমাকে সবটুকুই করতে হবে। যদি বলা হয় দুইটি শেয়ারের দাম বের করতে, তখন তোমাকে উভয় নিয়ম করতে হবে। আর যদি তোমাকে শুধুমাত্র বলে সাধারণ শেয়ার অর্থাৎ অর্ডিনারি শেয়ারের দাম বের করতে, তখন তুমি চাইলে এই নিয়ম করতে পারো, চাইলে এই নিয়ম করতে পারো। সব থেকে ভালো হয় তুমি এই নিয়ম করলে, কারণ এখানে এত ঝামেলা করার কোনো আবশ্যকতা নেই, অনুপাত ভাগ করতে হয় না। এবং যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে বের করতে বলছে প্রতিটি সাধারণ শেয়ারের দাম, কিন্তু ব্যালেন্স শিটে দেওয়া আছে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল এবং ডিভিডেন্ড, তখন তুমি শুধুমাত্র এই যে নেট অ্যাসেস্ট এখান থেকে বাদ দিবা প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আর প্রিফারেন্স ডিভিডেন্ড, যদি কোনো বকেয়া লভ্যাংশ থাকে, অগ্রাধিকার লভ্যাংশ। এখন দেখো বন্ধুরা, প্রায়শই প্রশ্নপত্রে যে কাজটি করে সেটা হচ্ছে প্রথমে তোমাকে বের করতে বলে গুডউইল, গুডউইল বের করতে বলার পরে তোমাকে বের করতে বলে প্রতিটি সাধারণ শেয়ারের দাম। সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে সুপার প্রফিট মেথড দ্বারা তুমি প্রথম বের করবা সুনাম। উক্ত সুনামকে তুমি কিন্তু এই যে সম্পত্তি বা ক্যাপিটাল এমপ্লয়েড তুমি ওর সঙ্গে যুক্ত করবা, তারপর তুমি সেখান থেকে বাদ দিবা লং টার্ম লায়াবিলিটিস। কারণ আমি কিন্তু বলেছিলাম যে এই যে নিট অ্যাসেস্ট এটি বের করার নিয়ম কি? তোমাকে দেখতে হবে সকল সম্পত্তি, সকল সম্পত্তি, শুধুমাত্র অলিক সম্পত্তি বাদে, ফিকটিসিয়াস অ্যাসেট বাদে, যার মধ্যে রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্স, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, রয়েছে
আন্ডাররাইটার্স কমিশন, ডিসকাউন্ট অন শেয়ার, আর রয়েছে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অথবা ডিসকাউন্ট অন শেয়ার ইস্যু, অথবা রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। এগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো সব হচ্ছে অলিক সম্পত্তি বা ফিকটিসিয়াস অ্যাসেট। তবে এখানে কিন্তু অবশ্যই যুক্ত হবে গুডউইল আর আইডল ইনভেস্টমেন্ট। আর এখান থেকে বাদ যাবে কিন্তু মূলত কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস, যেমন বন্ড, লোন, সব কিন্তু এখান থেকে বাদ যাবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইন্ট্রিনজিক ভ্যালু মেথড। এবার হচ্ছে আমার সেকেন্ড মেথড, সেটা হচ্ছে মূলত মার্কেট ভ্যালু মেথড, অর্থাৎ বর্তমান অবস্থার উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয় শেয়ারের। তবে এই ক্ষেত্রে দুইটি উপায় আছে, একটি হচ্ছে আয়ের উপর ডিপেন্ড করে, আরেকটি হচ্ছে লভ্যাংশের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ইল্ড বা দা ইল্ড ভ্যালু মেথড বা দা ইল্ড ভ্যালুয়েশন অথবা মার্কেট ভ্যালু মেথড। যদি প্রশ্নপত্রে বলে দেয় যে মার্কেট ভ্যালু মেথড বা শেয়ারের মার্কেট ভ্যালু কত আছে বা ইল্ড ভ্যালুয়েশন, তখন তুমি এই পদ্ধতি করবা। এখানে হতে পারে দুইটি উপায়, একটা হচ্ছে আর্নিং ইল্ড, উপার্জনের আয়ের হার বা আয়ের হারের উপর ডিপেন্ড করে মার্কেট ভ্যালু বের করা, আরেকটি হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, অর্থাৎ লভ্যাংশের উপর নির্ভর করে মার্কেট ভ্যালু শেয়ার বের করা বা প্রতিটি শেয়ারের দাম বের করা। দেখো আমি প্রথম দেখবো আর্নিং ইল্ড। এখানে কিন্তু মূলত এটা হবে আর্নিং ইল্ড। দেখো তোমায় দেখতে হবে যে এভারেজ প্রফিট কত আছে, অর্থাৎ এভারেজ মেইনটেনেবল প্রফিট যা বের করেছিলাম পূর্বে, অথবা তুমি দেখবা প্রফিট ফর অর্ডিনারি শেয়ার কত আছে। তবে এখানে কিন্তু অবশ্যই প্রফিট থেকে ব্যাড ডেটস, ট্যাক্সেশন, ডেপ্রিসিয়েশন সব কিন্তু বাদ যাবে, যা আমরা আগেও দেখেছিলাম, সেই কিন্তু একই নিয়ম। অর্থাৎ আমি যে বের করেছিলাম আগে এএমপি অর্থাৎ এভারেজ মেইনটেনেবল প্রফিট, সেটি তুমি এখানে নিবা। এরপর তুমি উক্ত প্রফিটকে ভাগ দিবা এনআরআর দ্বারা, নরমাল রেট অফ রিটার্ন দ্বারা। তারপরে তুমি যে টাকাটি পাবা তুমি সেটিকে ভাগ দিবা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা, তখন তুমি পেয়ে যাবা মার্কেট ভ্যালু পার শেয়ার, প্রতিটি শেয়ারের মূল্য। আর যদি তুমি করতে চাও লভ্যাংশ পদ্ধতিতে, তখন তোমায় করতে হবে, তোমায় দেখতে হবে এভারেজ লভ্যাংশ, অর্থাৎ গড় লভ্যাংশের হার কত আছে। তুমি দেখবা যে প্রশ্নপত্রে অনেকগুলি লভ্যাংশের হারের কথা বলা আছে, হতে পারে 15%, 20%, 25%, 18%, এমন অনেকগুলি দেওয়া আছে। তোমাকে উক্ত সকল লভ্যাংশের হারকে যোগ করে ভাগ করতে হবে মোট লভ্যাংশের সংখ্যা দ্বারা, অর্থাৎ কতগুলি লভ্যাংশ দেওয়া আছে। তখন তুমি পেয়ে যাবা এভারেজ ডিভিডেন্ড, অর্থাৎ টোটাল ডিভিডেন্ড ভাগ নাম্বার অফ ইয়ার্স। আমি মোট লভ্যাংশের হারকে যোগ করব, ভাগ দেবো কাকে দ্বারা, কতগুলি লভ্যাংশের হার রয়েছে সেই মোট বছর দ্বারা, আমি তখন পেয়ে যাব এভারেজ ডিভিডেন্ড। এরপরে আমি উক্ত যে এভারেজ ডিভিডেন্ড গড় লভ্যাংশের হার, তাকে ভাগ দিব এনআরআর দ্বারা, অর্থাৎ নরমাল রেট অফ রিটার্ন দ্বারা। এরপর আমি সেই টাকার সঙ্গে গুণ করব পেইড আপ ভ্যালু পার অর্ডিনারি শেয়ার, একটি সাধারণ শেয়ারের দাম কত টাকা, আমি তখন পেয়ে যাব মার্কেট ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বা পার শেয়ার। এখন প্রশ্ন আছে যে আমি কখন কোন মেথড ফলো করব। দেখো যদি বিনিয়োগকারী মনে করে যে আমার কাছে অনেক শেয়ার রয়েছে, যদি একজন বিনিয়োগকারীর নিকট অনেক শেয়ার থাকে, তবে সে সাধারণত চায় ওই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে এবং সে তখন গুরুত্ব দেয় আয়ের উপরে, অর্থাৎ তখন তোমায় ফলো করতে হবে এই যে আর্নিং ইল্ড মেথডটি, এই যে আর্নিং ইল্ড মেথড। আর যখন তুমি দেখবা যে বিনিয়োগকারী কম সংখ্যক শেয়ার রাখছে নিজের কাছে, তার মালিকানাধীন রয়েছে কম সংখ্যক শেয়ার, তখন শেয়ার আয় কত হবে তার দিকে লক্ষ্যপাত করে না, তখন তো সে দেখে লভ্যাংশ কত হবে, তার প্রাপ্য লভ্যাংশ কত। অর্থাৎ যখন তুমি দেখবা প্রশ্নপত্রে এমন কোনো কথা উল্লেখ করা রয়েছে যে অধিকাংশ শেয়ারই বিক্রয় করা হয়ে গেছে, তার মানে হচ্ছে বিনিয়োগকারী অধিকাংশ শেয়ার নিজের দখল রাখছে, তখন সূত্র হবে আর্নিং ইল্ড। আর যখন তুমি দেখবা যে কম শেয়ার বিক্রয় হয়েছে, তার মানে হচ্ছে বিনিয়োগকারী কম সংখ্যক শেয়ার তার নিজের কাছে রেখেছে, সেক্ষেত্রে সূত্র হবে লভ্যাংশ উপার্জন পদ্ধতি বা ডিভিডেন্ড ইল্ড। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে দুইটি মেথড। এবারে এই দুইটি পদ্ধতির সমন্বয়ে আরেকটি তৃতীয় পদ্ধতি রয়েছে, যার নাম হচ্ছে ন্যায্য পদ্ধতি বা ন্যায়সঙ্গত পদ্ধতি অথবা সংযুক্ত বা কম্বাইন্ড মেথড বা ফেয়ার ভ্যালু মেথড।
যদি প্রশ্নপত্রে বের করতে বলা হয় কম্বাইন্ড ভ্যালু বা ফেয়ার ভ্যালু মেথডে শেয়ারের মূল্য, তবে তোমাকে প্রথম দেখতে হবে ইন্ট্রিনসিক ভ্যালু কত আছে, এই টাকাটি। এরপর তোমার বের করতে হবে ইল্ড ভ্যালু কত আছে, এই টাকাটি। যখন তুমি এই দুটি ভ্যালু যোগ করে ভাগ দিবা 2 দ্বারা, তখন তুমি পেয়ে যাবা ফেয়ার ভ্যালু মেথডের আন্ডারে প্রতিটি শেয়ারের মূল্য। মোট বলা যায় যে এখানে তিনটি উপায় আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, একটা হচ্ছে ইল্ড ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালু, আরেকটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। তবে মূল কিন্তু এই দুটি, ইন্ট্রিনসিক এবং ইল্ড বা মার্কেট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার শেয়ারের মূল্য নির্ণয়ের যাবতীয় পন্থাগুলি। আর এই অধ্যায়ের প্রশ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম তারা সমন্বয় করে প্রশ্ন করে। যেমন প্রথম বের করতে বলবে গুডউইল, তারপরে বলবে বের করতে ইন্ট্রিনসিক ভ্যালু বা ইল্ড ভ্যালুর মাধ্যমে তোমাকে শেয়ারের মূল্য। আমি আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে তুমি এই যাবতীয় সংখ্যার নিরসন পেয়েছো। এবং যেহেতু এই অধ্যায়টি শুধুমাত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য না, এছাড়া অ্যাকাউন্টিং থিওরি এবং এমবিএ এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেহেতু কিন্তু এই অধ্যায়টি তোমার জন্য শেখা একান্তভাবে আবশ্যকীয়। এই হচ্ছে আমার বেসিক ক্লাস, যেখানে আমি দেখালাম সুনাম শেয়ার এর মূল্য নির্ণয়ের যাবতীয় সকল পন্থাগুলি এবং এর বিস্তারিত আলোচনা। আমি মনে করি যে যদি কোনো শিক্ষার্থী এই ক্লাসটিকে মন দিয়ে বুঝতে পারে, তবে সে এই অধ্যায়ের অলমোস্ট 90% অঙ্কেরই সমাধান করতে পারবে, এবং যেগুলি মূলত বোর্ড পরীক্ষায় ফলো করছে সেগুলো সে অবশ্যই সমাধান করতে পারবে। তো দেখো বন্ধুরা, এরপরে আমরা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান, এবং সেই জন্য আমাদের এরপর চলে আসবে ক্লাস নং 2, 3, 4, 5, 6, 7, 8। আগামী 7টি ক্লাস আমি দেখাবো এই অধ্যায়ের সুনামের অঙ্কগুলি এবং শেয়ারের অঙ্কগুলির সমাধান। আমি সেখানে আরো এই সূত্রগুলোকে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তো সেই 7টি ক্লাস দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। তো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই।